জনগণ আমাদের পক্ষে চলে এসছে যে না, যদি জামাত ইসলামী নির্বাচিত হয় তাহলে আমরা এই দুর্নীতি থেকে বেঁচে যাব। সব দলকে দেখেছি, এবার দাঁড়িপাল্লা একবার দেখব। এইভাবে জনগণের যে সারা আমরা দেখেছি, তাতেই আমার মনে হয়েছে যে না, এবারে জয়পুরহাট 1 আসন জামাত ইসলামীর পক্ষে জনগণ আসবে। ভোট কারচুপির একটা জায়গা ছিল। নির্বাচন স্বাভাবিক হয়েছে, এটা অস্বীকার করব না, কেন আর্মি পুলিশ তারা সব ঠিক করেছে, কিন্তু গণনায় যে এটা হয়েছে। আমন্ত্রণ প্রশ্নের মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে প্রশ্নের মুখোমুখি হবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট 1 আসনের নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ মাসুদ রানা প্রধান। মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, আপনাকে আমন্ত্রণ। জি, শুকরিয়া। আমি আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই সেটা হলো যে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে এই নির্বাচনে। বিএনপির এই ভূমিধস বিজয়ের নির্বাচনে আপনি যে প্রার্থীকে হারিয়েছেন উনি ও বিএনপিরই প্রার্থী, মানে এই যে তাকে যে পিছনে ফেললেন, এটার সিক্রেট কি? মৌলিক হলো যে 5 আগস্টের পরে আমাকে মনোনয়ন দেওয়ার পরে মাঠে আমরা ছিলাম, সামাজিক কাজ করেছি, অনেক জনগণের পাশে গিয়েছি, তৃণমূল জনগণের পাশে গিয়েছি। বিশেষ করে একটা সত্য কথা হলো যে 5 আগস্টের পরে যে দুর্নীতিটা হয়েছে মাঠে পর্যায়ে, জনগণের পাশে দাঁড়িয়েছি আমরা। চাঁদাবাজি বলি, দুর্নীতি বলি, তার পাশে দাঁড়িয়েছি। এই কারণে জনগণ আমাদের পক্ষে চলে এসছে যে না, যদি জামাত ইসলামী নির্বাচিত হয় তাহলে আমরা এই দুর্নীতি থেকে বেঁচে যাব। এবারে সাধারণ মানুষের এই বক্তব্যটা, এটা এক। আর দ্বিতীয় হলো গ্রামের সাধারণ মানুষের কিছু বক্তব্য ছিল যে সব দলকে দেখেছি, এবার দাঁড়িপাল্লা একবার দেখব। এইভাবে জনগণের যে সারা আমরা দেখেছি, তাতেই আমার মনে হয়েছে যে না, এবারে জয়পুরহাট 1 আসন জামাত ইসলামীর পক্ষে জনগণ আসবে। এটাই মৌলিক কারণ ছিল। এটাই মূল কারণ ছিল, বুঝতে পেরেছি। মাত্র 9,883 ভোটের ব্যবধানে আপনি জয় পান, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যারে বলে। ফলাফল পাওয়ার আগ মুহূর্তে আপনার মনে কি চলছিল? মানে জয়ের ব্যাপারে আপনি কি কনফিডেন্ট ছিলেন? হ্যাঁ, বিশেষ করে 2 মাস আমরা নির্বাচনে প্রকাশ্য যখন আমাদের 22 জানুয়ারিতে নির্বাচন শুরু হলো, তখন থেকেই প্রচারণা শুরু হলো, তখন থেকে জনগণের একটা ব্যাপক সাড়া আমরা দেখেছি যে না, এবারে দাঁড়িপাল্লা। তো সেজন্য আমরা মানে একটা ছিলাম যে না, এই আসনে আমরা জামাত ইসলাম আমি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে তারপরেও আমরা যেটা দেখেছি, সারা দেশে যা দেখেছি তার মতো এখানেও দেখেছি যে ভোট কারচুপির একটা জায়গা ছিল। নির্বাচন স্বাভাবিক হয়েছে, এটা অস্বীকার করব না, কেন আর্মি পুলিশ তারা সব ঠিক করেছে, কিন্তু গণনায় যে এটা হয়েছে সেখানে হওয়ার কারণেই হাড্ডাহাড্ডি লড়াই। তাছাড়া আমাদের ধারণা ছিল আমরা 40 থেকে 50,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হব, এবং অবস্থান আমাদের ছিল, কিন্তু সেখানে এই কারণে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি যে ভোটের মাঠে যখন প্রচারণা চালাচ্ছিলেন, তখন স্থানীয় মানুষদেরকে আপনি কি কি প্রতিশ্রুতি দিলেন এই বিজয়ী হয়ে আসার ক্ষেত্রে? মানে যে প্রতিশ্রুতিগুলো আপনি দিলেন সেগুলো আপনি ঠিক মতো বাস্তবায়ন করতে পারবেন তো? মানে আপনি সংসদ সদস্য, কিন্তু ক্ষমতাই হলো বিএনপি। এখন বিএনপি যদি ঠিক মতো বরাদ্দ না দেয় আপনার সংসদীয় আসনে, কিংবা আপনাকে যে সহায়তা প্রদান না করে প্রপারলি, তখন কি হবে? হ্যাঁ, প্রতিশ্রুতির ভিতরে যেটা আমার আমিরে জামাত যা বলেছেন তার অনুকরণেই আমি বলেছি। যেমন তিনি বলেছেন যে যুবকদের হাতে আমরা ভাতা দেব না, আমরা যুবকদের কাজ তুলে দেব, এই টার্গেটে আমরা কথা বলেছি। আর মূল একটা কথা আমার সবচেয়ে বেশি ছিল, সেটা হলো যে আমরা এই জয়পুরহাটকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা জয়পুরহাট গড়াবো। বিশেষ করে বর্ডার এলাকা হওয়ার কারণে, সীমান্ত এলাকা হওয়ার কারণে মাদকের এটা বেশি। তো এই জায়গায় আমরা জনগণের যে প্রতিশ্রুতি দিয়েছি, আমার বিশ্বাস এই জায়গাগুলিতে, হ্যাঁ, বিরোধী দলে থাকার কারণে সম্পূর্ণ না পারলেও আমার বিশ্বাস এই লড়াই আমরা এগোতে পারবো, যেহেতু জনগণ এটা চায়। বিশেষ করে আমার এলাকার শ্রমিক শ্রেণীর যারা, এই যে অটো রিক্সা, তাদের একটা বিশ্বাস যে জামাত ইসলামী আসলে আমাদের চাঁদাবাজি বন্ধ হবে। এবং নির্বাচনের পরে আমার অনেক শ্রমিকরা এসে বলছে, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন চাঁদাবাজ মুক্ত, আমরা কিন্তু চাই যে আমরা আর চাঁদা দিব না। এই লড়াই আমি সংসদ থেকে পর্যন্ত বলবো যে বাংলাদেশে অন্ততপক্ষে সাধারণ শ্রমিকদেরকে চাঁদাবাজি থেকে বাঁচানো হোক। আর আমার বিশ্বাস
আমরা যে প্রতিশ্রুতি দিয়ে তার ভিতরে শিক্ষা, চিকিৎসা এইগুলিতে দিয়েছি। যেমন জয়পুরহাট হাসপাতাল 250 শয্যা আছে, সেখানে 500 শয্যা বিশিষ্ট করা। আর আমির জামাত বলেছিলেন যে সারা বাংলাদেশের জেলাগুলিতে মেডিকেল কলেজ হবে, আমরা সেখানে মেডিকেল কলেজ বলেছি। তো সেক্ষেত্রে বিএনপিরও প্রতিশ্রুতি ওখানে মেডিকেল কলেজ করার। এজন্য আমরা আশাবাদী যে 500 হাসপাতাল হওয়া, মেডিকেল কলেজ হওয়া, এটা হয়ে যাবে আশা রাখি। সেক্ষেত্রে বিরোধী দলে থাকলেও আমরা আমাদের আপ্রাণ চেষ্টায় শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, রাস্তাঘাট, বিশেষ জনগণের সবচেয়ে বেশি চাহিদা হলো যে আমাদের জয়পুরহাট, কিছুটা বলবো যে আমাদের এক আসনের রাস্তাঘাটের কাজ খুবই দুর্বল। কেন জানি না, আগামী বিগত এমপিদের হাতে এই জায়গা দুর্বল হয়েছে। যেখানে খারাপ রাস্তা সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে বেশি, যে এই রাস্তাটা দেখেন, আপনারা আগামীতে করবেন। তো আমরা আশাবাদী যে এই জায়গাগুলিতে আমরা অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ। অসাধারণ, আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেন এবার এবং বাজিমাত করলেন, কেমন লাগছে আপনার? আর আপনার এলাকাবাসীর প্রতিক্রিয়া কি আপনার বিজয়ে? জনগণের প্রতিক্রিয়াটা আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি নির্বাচনের পরে 2 দিন ইয়েতে গেছি আর কি, জনগণের পাশাপাশি গেছি। খুব মানে চারদিকে জনগণ মনে হচ্ছে এত সাড়া পেয়েছি আমি। তাতে আমি একটা কথা বলেও এসেছি যে আজ থেকে আমি আর হলো দলের এমপি না। আপনাদের বলতে চাই যে আপনারা সবাই আমাকে ভোট দিয়েছেন, আমি হলো জনগণের এমপি। আগের এমপিদেরকে আমরা দেখেছি যে ভোট না দিলে সে এলাকায় কাজ করেনি, কিন্তু আমরা তা করব না। আমরা সকল জনগণের হয়ে কাজ করব। আর সংসদে আমি কথাটাই বলবো যে আগামী দিনের দলের ভিত্তিতে কোনো কাজের উন্নয়ন হবে না, দেশের ভিত্তিতে জনগণের কাজ হবে। প্রয়োজনের ভিত্তিতে একটা দেশপ্রেমিক দায়িত্বশীল হিসাবে যেন কাজ করতে পারি। আর মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণকে নিয়ে আমি কাজটা করব। সেক্ষেত্রে আমি আশাবাদী যে এই জনগণের যে সাড়া পেয়েছি সেটা খুব ভালো পেয়েছি আর কি। অনেক দলে দেখা যায়, অনেক রাজনৈতিক দলে দেখা যায় যে রাজনীতির মাঠে, রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করে, সারা বছর ধরে রাজপথ সরগরম রাখে, যখন নির্বাচনের সময় হয় তখন ভিন দেশ থেকে উড়ে এসে একজন প্রার্থী হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি এমন, নাকি আপনি জয়পুরহাটের মাটিরতেই বেড়ে ওঠা, সেখানেই দিনাতিপাত করা মানুষ আপনি? আমার রাজনীতি ছাত্র জীবন থেকে, বিশেষ করে 1986 সাল যখন আমি এইচএসসিতে ভর্তি হই, তখন থেকে আমি সক্রিয় ছাত্র শিবিরের। জয়পুরহাট সরকারি কলেজে জিএস ক্যান্ডিডেট ছিলাম, ভিপি ক্যান্ডিডেট, যদি নির্বাচিত হয়নি। এরপরে জয়পুরহাটে সদর উপজেলা নির্বাচন করেছি। এরপরে জয়পুরহাটে আমি দীর্ঘ 20 বছর, এখন 21তম বছর চলছে, আমি জেলা আমির। এই কারণে জনগণের পাশে ছিলাম। হ্যাঁ, মানে আপনি পুরো সময়টাই জয়পুরহাটেই আমার রাজনীতি। হ্যাঁ, যদিও আমি মানে গ্রাজুয়েশন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, কিন্তু আমার পুরা লেখাপড়ার জীবনটাই হলো জয়পুরহাটেই। আচ্ছা, সো আপনার বেড়ে ওঠা, আপনার রাজনৈতিক পথ পরিক্রমা পুরাটাই জয়পুরহাটেই। সেটাই, মানে অনেক দলে এরকম হয় না যে উড়ে এসে প্রার্থী হয়ে যায়, তারপরে এক ধরনের কেওয়াস তৈরি হয়। ওকে, আমি পরের প্রশ্নে যাই। বিএনপি এবার যে বিজয়ী হলো, একদম ভূমিধস বিজয়, এই বিজয়ের পরেও অনেকে এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, অভিযোগ, কারচুপির অভিযোগ তুলে। কেউ বলছে ভোট সুষ্ঠু হয়েছে, কিন্তু ভোট গণনায় সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আপনি কি এটার সাথে একমত? হ্যাঁ, একমত। কারণ ভোটটা সুষ্ঠু হয়েছে, কিন্তু ভোট গণনায় কারচুপি হয়েছে। না হলে আমাদের বিশ্বাস ছিল আমরা আরও অনেক আসনে জয়লাভ করতে পারতাম। আমার পার্শ্ববর্তী আসনগুলোতে দেখেছি, যেটা আমরা 2 আসনেও আমরা দেখেছি এরকম, যদিও 2 আসনে ব্যবধান অনেক, কিন্তু কারচুপি হয়েছে। তার মানে ওনারা যে অভিযোগ তুলছে সেটার সাথে আপনি একমত। ঠিক আছে, জামায়াতে ইসলামীর শীর্ষ 11 নেতার ফাঁসি কার্যকর করে গত ফ্যাসিস্ট সরকার। নির্বিচারে বহু আলেম ওলামাকে হত্যা, গুম করা হয় সে সময়। এত চড়াই উতরাই কাটিয়ে এবারের নির্বাচনে জামায়াত ইসলামীর দলীয় যে ফলাফল, সেটাতে আপনি সন্তুষ্ট? জামায়াত ইসলামের 11 নেতার যে এই ফাঁসি সহ অন্যান্যভাবে যে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এবং সারা বাংলাদেশেই কয়েক শত কর্মীও শহীদ হয়েছে শাহী সাহেবের রায় সহ, সেই ক্ষেত্রে আমরা আশাবাদী ছিলাম যে জামায়াত ইসলামী, জনগণের যে সাড়া দেখেছি, তাদের জামায়াত ইসলামী এবারে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা। কিন্তু আমাদের জানা মতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণেই আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় হয়তো যেতে পারেন। সেই জন্য আমার মনে করি আরও আশাবাদী ছিলাম আমরা। রাষ্ট্র ক্ষমতায় না গেলেও মানে এর ভিত্তিতে আমরা আসন সংখ্যা আরও বেশি পেতাম। এজন্য
এটাতে পুরা সন্তুষ্ট নয়। একটা জিনিস আমার খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে, সেটা হলো আপনার সাথে কথা বলে আমি সরলতার বহিঃপ্রকাশ পাচ্ছি একদম। সত্যি সত্যি এটা এটা আমি একদম কমপ্লিমেন্টের মতো করে আপনাকে বললাম। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। নির্বাচন কমিশন থেকে দলভিত্তিক ভোট পাওয়ার যে হার, সেটার যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেটা অনুযায়ী নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি 49.97% এবং জামায়াত ইসলামী 31.76% ভোট পেয়েছে। দু দলের ভোট পাওয়ার হারের যে পার্থক্য, সেটা আসলে খুব বেশি না। হ্যাঁ, এ বিষয়ে আপনার মূল্যায়ন কি? এটা একটা জাতীয় ইস্যু। এখানে আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে আরও বেশি পাওয়ার আমরা আশাবাদী ছিলাম আর কি, কিন্তু যেটাকে গণনায় কারচুপির কারণে হয়েছে। তারপরেও কি মনে হয় না যে এটা আপনারা একসময় বলা হতো না যে জামাত ইসলামী 10% ভোটের দল, এরকম একটা ট্যাগ ছিল এক সময়, সেখান থেকে আপনারা এবারের নির্বাচনে 31.76%, এই যে জাম্প, এটাকে আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল জামাত ইসলামের প্রতি, সেই ক্ষেত্রে আমরা এই পরিমাণ আগায় গেছি আর কি। জি আলহামদুলিল্লাহ। 91 সালের নির্বাচনে জামাত ইসলামী জয় পাই 18টা আসনে, 96 নির্বাচনে পাই 3টা আসন, 2001 সালের নির্বাচনে পাই 17টা আসন, 2008 সালের নির্বাচনে জয়লাভ করে মাত্র 2টা আসনে। মানে 91 সালে 18, 96-এ 3, 2001-এ আবার 17, 2008-এ আবার 2। মানে আপনি দেখেন যে নির্বাচনে আসন পাওয়ার যে ট্রেন্ড, সেটা মানে এরকম যে একবার বেশি আসন পাইলে পরের বার জামাত ইসলামী ঠাস করে পড়ে যায়। মানে এটার কারণ কি? আমি প্রথমে বলছি, জাতীয় ইস্যুগুলোতে প্রশ্ন উত্তর আমি দিব না, এগুলো জাতীয় নেতৃবৃন্দ দিবে। এই জায়গায় আমি আর কথা বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কয়েকদিন আগে আপনি আপনার এলাকাতে একটা অনুষ্ঠানে বলেছেন যে বর্তমানে দেশে সবচেয়ে বড় ফেতনা চাঁদাবাজি। আপনি কি কোনো নির্দিষ্ট দলকে ইঙ্গিত করে এটা বলেছেন? এটা ওভারঅল বলছি, নির্দিষ্ট দল না। আমরা এযাবৎ যেটা দেখেছি, আমি বক্তৃতা বিভিন্ন সময় বলেছি, যারা যখন ক্ষমতায় ছিল তাদের হাতেই এই চাঁদাবাজির ক্ষমতাটা ছিল। যেমন একটা পানের দোকানদের উদাহরণ আমি দিই। এ বলছে যে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ বদল হয়েছে। আগের চাঁদাবাজ আমার কাছ থেকে 100 টাকা নিত, এখনকার চাঁদাবাজ 200 টাকা নেয়। সুতরাং আমাদের দেশের টেন্ডেন্সি আমরা দেখেছি যে ক্ষমতায় যারা যায় তারা ওই হাট দখল, টেম্পো স্ট্যান্ড দখল, এইভাবে তারা চাঁদাবাজি করেছে। সুতরাং বাংলাদেশের এটা বড় একটা ফিতনা। এই জন্য চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া জামাত ইসলামের যেমন আমরাও মনে করি চাঁদাবাজ মুক্ত আর বাংলাদেশ হলে দেশের সাধারণ শ্রমিক মানুষরা এখান থেকে রেহাই পাবে। কি করবেন আপনার নির্বাচনী এলাকাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য? আপনার গৃহীত পদক্ষেপগুলো কি কি হবে? আমরা সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে তাদেরকেও বলবো যে আপনাদের দলকে ঠেকান চাঁদাবাজ মুক্ত। বিশেষ করে একজন রিক্সা শ্রমিকের রক্ত পানি করা টাকা নিয়ে একজন লুটপাট করে খাবে, এটাই জাতির জন্য দুর্ভাগ্য। সেই জায়গায় আমরা এই চেষ্টা করে যাব। 25 অক্টোবর 2021 জয়পুরহাটের কালাই উপজেলা সোনালী ব্যাংক এলাকা থেকে সন্ত্রাস সহ নাশকতার পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে গোপনে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালাই কালাই থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তার হন আপনি সহ আরও 4 জন। সত্যি কি নাশকতার পরিকল্পনা করছিলেন ওখানে বসে? আমার সাথে ছিল আমার জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া। আলুর ব্যবসা ছিল তার। আলু বিক্রির জন্য সে সময় আলু বিক্রির মৌসুম ছিল। আচ্ছা, আমার বলছিল যে আমরা ওইখানে যাবো, আর আমার কিছু তার সাথে শেয়ার ছিল। আমরা সে কারণেই গেছি। যাই একটা খোলা দোকান মেন রাস্তার সাথে, বগুড়া জয়পুরহাট সদর রোডের মেন রাস্তার সাথে একটা দোকান, সোনালী ব্যাংক, নিচেই দোকানটা খোলা ছিল। আচ্ছা, আমাদের এক ছেলের দোকান। এই দোকানে আমরা 3-4 জন বসে গল্প করছিলাম। আর সেই দিন ইউনিয়ন নির্বাচনের ফর্ম বিতরণ হচ্ছিল। ওই ফটোকপির মেশিন ছিল ওখানে, ফর্মও নিয়ে যাচ্ছে, দলাদল লোক যাতায়াত করছে, অসংখ্য লোক যাতায়াত করছে। এইখানে বসা ছিলাম, হঠাৎ করে পুলিশ এসে বলছে যে আপনাদের অ্যারেস্ট করবে। তা আমি বললাম যে ভাই শোনেন একটু, আমি তো এসেছি এখানে
আমার ব্যবসা কেন্দ্রিক, এখানে কোনো রাজনৈতিক কাজেও আসেনি, আসলে প্রশ্নই আসে না। তো রাস্তার সম্মুখে খোলা দোকানে নাশকতার পরিকল্পনা ওইভাবে হয়, এটা হচ্ছে 100% মিথ্যা। এবং আমাদেরকে এভাবেই কয়েকবার, যেমন আমি কিন্তু একবার স্বপ্নপুরীতে গ্রেপ্তার হয়েছি, আচ্ছা, সেখানে আমরা গিয়েছিলাম হলো পিকনিকের জন্য। পিকনিকে যে আপনি গ্রেপ্তার হয়েছেন? পুরা পিকনিক, 2টা বাসে আমরা 70 জন গেছি, আচ্ছা, খোলা মাঠে রান্নাবাড়ি হচ্ছে, সেখানে আমরা বসে আছি। পিকনিকে যেরকম আবহ থাকে, হ্যাঁ সেটাই, একবারে খোলা, লোকজন ঘোরাফেরা করছে। এই পিকনিক মাঠে রান্না হচ্ছে, আমরা নামাজ পড়তে যাব, তার আগ দিয়ে এসে আমাদের ঘেরাও করা হলো নামাজের ঠিক টাইমে। ঠিক ওই 3বার গ্রেপ্তার হয়েছি একই মতো কাণ্ডতে। তার মধ্যে এটাও একটা ছিল এরকম, খোলা একবার দোকানে রাস্তার পাশে বসা আছি, এই বসা অবস্থায় এসে আমাকে গ্রেপ্তার করছে। মানে এগুলো এক ধরনের বয়ান উৎপাদন করা হয়েছে যে আপনাদের বিপক্ষে, ব্যাপারটা কি এমন? হ্যাঁ, পরিকল্পিতভাবে আমাদেরকে সাজানো নাটক দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। কতবার গ্রেপ্তার হয়েছেন সব মিলিয়ে? আমি 3বারই গ্রেপ্তার হয়েছে, 3বারই একই কায়দায় গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, আর মানে হয় না যে গ্রেপ্তার হওয়ার পরে আপনার উপরে নির্যাতন, জুলুম, কিংবা বাড়ি থেকে পালিয়ে থাকা, গা ঢাকা দিয়ে থাকা, এরকমটা আপনার সাথে হয়েছে? আমার যখন একাধিক মামলায় ওয়ারেন্ট হয়ে গেছিল, তখন আমি কিছুদিন থাকতাম, বাসায় থাকতাম, এলাকায় থাকতাম, কিছু ওয়ারেন্ট হওয়ার কারণে ছিলাম, সেটা অল্প কিছুদিন। তারপরে গ্রেপ্তার হয়ে গেছি। গ্রেপ্তার হয়ে আমাকে মোট 8 দিন, প্রথমবারে 8 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। তবে রিমান্ডে কঠিন নির্যাতন বলবো না, আমি অনেক প্রশ্ন করা হয়েছে, অনেকই করা হয়েছে। সেক্ষেত্রে 8 দিনের রিমান্ডে আমাদের শারীরিক তেমন না হলে মানসিক কষ্ট কিছু দিয়েছে আর কি। আচ্ছা, ওই সময়টা এরকমই ছিল, তাই না? মানে একদম অহরহ ঘটনা ছিল এটা, যে জামায়াত সংশ্লিষ্ট যে কাউকে পেলেই আসলে এই ধরনের একটা গল্প বানিয়ে জেলে ভরে রাখা হোক, এরকম করা হয়েছে। আমরা তখন জেলখানায় একসাথেই 400-500 লোক গ্রেপ্তার ছিলাম। প্রথমবারে যে আমি গ্রেপ্তার হই 15 সালে, এবং সেই সময় আমার জামিন হয়ে গেছিল 3 মাসেই। আচ্ছা, কিন্তু আমাদের কয়েকজনকে বের করে আবার রিপিট নিয়ে যায় জেলখানায়, মামলাতে ঢুকানো হয়। এজন্য আমি দীর্ঘ 6 মাস একসাথে ছিলাম। এরপরে আমার বড় বোন মারা যায়। তো আমার যে জামিনে ছিলাম, তো আমাকে বলা হলো যে আমাকে এই প্যারালে মুক্তি দেওয়া হবে। আমি যে প্যারালে কেন, আমি তো জামিনে আছি। আমার মানে এসপি সাহেবকে বললে ছেড়ে দেবে। সেই দিন আমাকে ছেড়ে দিয়েছে আমার বোনকে। তারপরেও আমার বোনের বাসায় গেছে, আমার বোনের বাসা ছিল নওগাঁতে। সেখানে পরীক্ষা করে এসছে যে না আসলে বাস্তব মারা গেছে কেন, দেখে এসে তখন আমাকে সেদিন মুক্তি দিচ্ছে। আচ্ছা, দেখেন, এই যে আপনারা একটা লম্বা সময় অত্যাচারিত ছিলেন, মজলুম ছিলেন, এখন আপনারা বিরোধী দল হন আর যাই হন, আপনি একজন সংসদ সদস্য, আপনি এখন শাসক, আপনার দ্বারা শোষিত হওয়ার সম্ভাবনা কতখানি? আমার দ্বারা শোষিত তো নয়, বরং মানবতার কল্যাণের জন্যই আমরা রাজনীতি করি। বিশেষ করে এই নির্বাচনের পরেও যাদেরকে আদিবাসী বলা হয়, এদের একটা গ্রুপ, হিন্দুদের একটা গ্রুপ, তাদের সাথে আমি কথা বলেছি যে আসলে প্রথম পরিচয় আমাদের মানুষ, ধর্ম, বর্ণ, গোত্র, দল, রাজনীতি যাই হোক না কেন, আমরা মানবতার জন্য কাজ করি। প্রত্যেক মানুষের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই। দ্বিতীয় হলো আমরা ধার্মিক। আমরা যে ধর্মই পালন করি, যদি সত্যিকারের ধার্মিক হই আমরা, তাহলে কোনো মানুষের অন্যায় একজন ধার্মিক করে না, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। তৃতীয় হলো আমরা এদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান। সে হিন্দু হোক, সে একবারে সে নিম্ন বর্ণের হোক, কিন্তু সে বাংলাদেশের নাগরিক হিসেবে এই সংবিধান বলে নাগরিকের অধিকার সমান। প্রত্যেক নাগরিক তার যথার্থ অধিকার পাবে, সে আন্দোলনই আমাদের। সেক্ষেত্রে আমি একজন এমপি হিসাবে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার এই লড়াই, অর্থাৎ মানবিক বাংলাদেশ গড়াবো। আমির জামাত বলেছেন, আমরা এরকম একটা দেশ গড়ার ক্ষেত্রে জয়পুরহাটে সেই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। আপনার নির্বাচনী এলাকার ভোটার, সমর্থক বা যারা আপনাকে ভোট দেয়নি কিন্তু আপনার ওই এলাকার বাসিন্দা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, আমি নির্বাচনের পরের দিনই একটা ঘটনা ঘটেছে।
আমার নিজস্ব ইউনিয়নের পার্শ্বে আমাদের একটা ছেলেকে মারছে। আচ্ছা। তো আমি সাথে সাথে সেখানে গিয়েছি, একটা প্রতিবাদ সমাবেশ করেছি। সেখানে সকল দলের জন্য বলছি, বন্ধু সংগঠনকে বলছি, এই নির্বাচনে আপনারা জয়ী হয়েছেন, ক্ষমতায় গেছেন, ক্ষমতায় যাবেন, কিন্তু আপনারা যে আজকে জনগণের উপর আঘাত করেন, তাহলে জনগণের সেবা করবেন কি দিয়ে? সুতরাং আমি মনে করি যে যে দল থেকেই ক্ষমতায় যাক, জনগণের সেবা করার জন্য যেহেতু আমরা এখানে কাজ করছি, সুতরাং আপনারা এখান থেকে সরে আসেন, না হলে জনগণই আপনাদের কিন্তু এই জবাবটা পরবর্তীতে দেবে। সেক্ষেত্রে আমার মনে করি যে যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক, সকল মানুষের কল্যাণের জন্যই আমাদের রাজনীতি। এবং ইনশাআল্লাহ আমি কোনো দলের এমপি না, সকল জনগণের এমপি। সেই ক্ষেত্রে আমি সকল জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। আপনি শতব্যস্ততার মাঝেও আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, আমাদের সাথে আপনার থটস, আইডিয়াস শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবার অন্য কোনো অতিথিকে নিয়ে আলাপ জমে উঠবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এনপিবি নিউজ।